হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম টু নো। আজকে আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে জানব এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং বোর তত্ত্ব সম্বন্ধে জানব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই ছিল রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, সেই পরমাণুর মডেলের এক্সপেরিমেন্টের সেটআপটা ছিল এটা। তো কি ছিল এখানে না, এখানে লেড শিল্ডের মধ্যে রেডিয়াম নেওয়া হয়েছিল যেটার নাম ছিল র্যাক, অর্থাৎ রাদারফোর্ডের বন্ধু ছিল মাদাম কুরি রেডিয়াম রাদারফোর্ডকে দিয়েছিল এবং তারপরে লেড শিল্ডের পরে এখানে একটা লেডের শীট রাখা হয়েছিল। আমরা তেজস্ক্রিয়তা চ্যাপ্টার ক্লাস 10 এ পড়ে এসেছি, আমরা সবাই জানি যে সকল তেজস্ক্রিয় পদার্থ সর্বশেষে লেডে পরিণত হয়, সেই কারণে লেডকে কোনো তেজস্ক্রিয় রশ্মি ভেদ করতে পারে না। তো আমরা ওই জন্য কি করেছিলাম, এখানে একটা লেড শিট রেখে দেওয়া হয়েছিল। বিজ্ঞানী রাদারফোর্ড এখানে একটা লেড শিট রেখে দিয়েছিলেন যাতে এর মধ্যে থেকে কিছু সিলেক্টেড তেজস্ক্রিয় রশ্মি ভেদ করে যেতে পারে। আর এখানে রাখা হয়েছিল গোল্ডের যে শিট, যার থিকনেস ছিল বা বেধ ছিল 0.0004 মিলিমিটার। ঠিক আছে, তো উনি গোল্ডটাই কেন বেছেছিলেন? গোল্ডটা এই কারণে বেছেছিলেন, আমরা জানি যে সোনাই হচ্ছে সবথেকে নমনীয় ধাতু। এরপরে যেটা ছিল স্ক্রিন ছিল একটা, যে স্ক্রিনের মধ্যে তেজস্ক্রিয় রশ্মি ডিটেক্ট করার জন্য গাইগার মুলার কাউন্টার নামক একটা যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যেটা আমরা প্রায় কোনো বইতেই দেখতে পাই না, কিন্তু এখানে গাইগার মুলার কাউন্টার ব্যবহার করা হয়েছিল। রাদারফোর্ডের আন্ডারে দুজন স্টুডেন্ট ছিলেন, যার মধ্যে একজন ছিলেন হ্যান্স গাইগার আর হচ্ছে এইচজি মার্টসমেড, আরেকজন ছিলেন হচ্ছে এইচজি মার্টসমেড। তো এরা দুজন মিলে এই এক্সপেরিমেন্টটা করেছিল। তো এইচজি মার্টসমেড বা হ্যান্স গাইগার এরা মিলে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করে, কারণ রাদারফোর্ড প্রথমে যখন এক্সপেরিমেন্ট করতে যান তখন দেখলেন যে এই যে রেডিয়ামটা রাখার ফলে এখান থেকে যে রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি বলতে আলফা রশ্মি যেটা নির্গত হচ্ছে, সেইটা এখানে গোল্ড ফয়েল রাখা সত্ত্বেও আমরা এখানে কোন রকম তেজস্ক্রিয় কণা বা রশ্মির পর্যবেক্ষণ করতে পাচ্ছি না। দ্বিতীয়ত, যদি গোল্ড ফয়েল না রাখি তাহলেও আমি দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কোন রকম তেজস্ক্রিয় রশ্মির যে প্রভাব বা যে পর্যবেক্ষণ, তার জন্য যে ডট সৃষ্টি হওয়া, সেরকম কোন রকম ডিটেকশন গাইগার মুলার কাউন্টার করতে পারছে না। তো তখন বলছেন, মানে উনি এতবার এক্সপেরিমেন্ট করার পরে নিরাশ হয়ে যান এবং উনি মানে সেই দিনের রাতে যেদিন এক্সপেরিমেন্ট হচ্ছিল তো উনি ঘরে চলে যান। তো তার যে দুজন স্টুডেন্ট অর্থাৎ হ্যান্স গাইগার আর এইচজি মার্টসমেড, এরা বলে যে আমরা যদি এই এক্সপেরিমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তো ওরা ওই দিন রাতে কি করলো, এই গাইগার মুলার কাউন্টারে এর সঙ্গে মোটর লাগিয়ে দিল। এবার মোটর লাগিয়ে দেওয়াতে যেটা হলো যে কিছু সময় অন্তর এই গাইগার মুলার কাউন্টারটা স্ক্রিনের এই প্রান্ত থেকে এই প্রান্তে ঘুরতে পারে। তারপরে যখন আমরা এই রেডিয়ামের মধ্যে দিয়ে আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা দেখছি, তখন কিন্তু সমস্ত ধরনের পর্যবেক্ষণ আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি কিন্তু যাচ্ছে। তো এখানে প্রধানত এই যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টে প্রধান যে তিনটে আমরা পর্যবেক্ষণ পেয়েছিলাম, সেই পর্যবেক্ষণগুলো কি কি ছিল না, এক হচ্ছে 20,000টা রশ্মি, এখানে দিয়ে প্রায় প্রতি ক্ষেত্রে 20,000টা রশ্মি পাস করেছিল এবং সেই 20,000টা রশ্মির মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা দেখছি সোনা ভেদ করে চলে গেছে। দু নম্বর যে পর্যবেক্ষণটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে 20,000টা রশ্মির মধ্যে 3টে বা 5টা রশ্মি 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিচ্যুতি দেখিয়েছিল। আর 20,000টা রশ্মির মধ্যে একটি রশ্মি যে পথে যায় সেই পথেই ফিরে আসে। এই তিনটে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেল তৈরি। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য ছিল সেটা হচ্ছে 20,000টা রশ্মির মধ্যে যেহেতু বেশিরভাগ রশ্মি সোনার পথ ভেদ করে চলে গেছে, সেই জন্য যেটা বলা যায় যে পরমাণু অধিকাংশ স্থানই ছিল ফাঁকা। এটা হচ্ছে প্রথম ওনার পরমাণু মডেলের স্বীকার্য ছিল।
2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে 20,000টা রশ্মির মধ্যে 3টে বা 5টা রশ্মি যে 90 ডিগ্রি বা 120 ডিগ্রি বিচ্যুতি দেখিয়েছিল, তার জন্য কি ছিল ধারণা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে আলফা রশ্মি সেটা কিছুই নয় হিলিয়াম 2+, হিলিয়াম 2+ এর স্রোত। যেহেতু 2+ অর্থাৎ ধনাত্মক কণা, সেই জন্য আলফা রশ্মি কিন্তু একটা ধনাত্মক কণার স্রোত। তো এই যে পরমাণু আছে সেই পরমাণু যখন কেন্দ্রের কাছাকাছি রশ্মিটা যাচ্ছে তখন 90 ডিগ্রি বা 120 ডিগ্রি যে বিচ্যুতি দেখাচ্ছে, সেটা থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত রকম যে ধনাত্মক আধান, কারণ তখন প্রোটন আবিষ্কৃত হয়ে গেছে এবং আমরা সবাই জানি যে পরমাণুর মধ্যে উপস্থিত ধনাত্মক আধান বিশিষ্ট যে কণা সেটা হচ্ছে প্রোটন, অর্থাৎ সমস্ত প্রোটনই পরমাণুর কেন্দ্রের কোথাও রয়েছে বা কেন্দ্রের কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সমস্ত তাদের যে ধনাত্মক আধান সেটা কেন্দ্রীভূত। তৃতীয় যে পর্যবেক্ষণটা অর্থাৎ 20,000টা রশ্মির মধ্যে একটি যে পথে এসেছিল ঠিক সেই পথেই ফিরে গেছে, এইটা যেটা এখানে সিদ্ধান্ত বলা হয় সেটা হচ্ছে যে একটা পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ। রাদারফোর্ড এটার নাম দিলেন নিউক্লিয়াস। এই ছিল আমার রাদারফোর্ড মডেলের যে প্রধান স্বীকার্যগুলো, এবং তার মধ্যে আরেকটা স্বীকার্য ছিল সেটা হচ্ছে যে কোন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এই হচ্ছে টোটাল 4টে রাদারফোর্ডের যে পরমাণু মডেলের স্বীকার্য। তাহলে প্রথম কি ছিল? প্রথম হচ্ছে রাদারফোর্ড এটা বলেন প্রথম স্বীকার্য যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। 2 নম্বর হচ্ছে যে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যেই রয়েছে, যেটাকে উনি নিউক্লিয়াস নাম দিলেন। তৃতীয় যেটা বললেন পরমাণুর সকল ধনাত্মক আধান তার কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ। চতুর্থ যেটা বললেন সেটা হচ্ছে যে কোনো পরমাণু নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। তো এই হচ্ছে আমার রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো চলো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, এরপর যেটা আসছে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরে সেটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে যে সমস্ত ত্রুটি ছিল সেটা সংশোধনের জন্য আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়তে হয়। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যদি ত্রুটির কথা বলা হয় সেখানে যেটা বলা হয়েছিল যে কোনো যদি আধানগ্রস্ত কণাকে কেন্দ্র করে অপর কোনো আধানগ্রস্ত কণা যদি ওকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি বা নিরবচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, তো সেইটা যদি হতে থাকে কোনো একটা ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে তাহলে আমরা যেটা দেখতে পাবো যে ইলেকট্রনটা একটা সময় পর নিউক্লিয়াসে গিয়ে পতিত হচ্ছে, সেটা কিন্তু এক্স্যাক্টলি হয় না। ঠিক আছে, এইটার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি। এছাড়াও আরো হচ্ছে আমাদের হাইড্রোজেনের যে রেখা বর্ণালী অর্থাৎ কোন একটা ইলেকট্রন যদি সে শক্তি বিকিরণ করে তাহলে স্বাভাবিকভাবেই তার ক্ষেত্রে আমরা একটা নিরবচ্ছিন্ন বর্ণালী দেখতে পাবো বা একটা ব্যান্ড দেখতে পাবো, কিন্তু সেইটা আমরা এক্স্যাক্টলি কিন্তু কন্টিনিউয়াস যে ব্যান্ড এরকম কন্টিনিউয়াস ব্যান্ড আমরা দেখতে পাই না, বরং বিচ্ছিন্ন ব্যান্ড আমরা দেখতে পাই। ঠিক আছে, বিচ্ছিন্ন ব্যান্ড কেন দেখতে পাই সেইটারও কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি আমাদের রাদারফোর্ড। তো সেই জন্য সেই যে ত্রুটি রাদারফোর্ডের পরমাণু মডেলে সেই ত্রুটিটা সংশোধনের জন্য আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কিন্তু জানা প্রয়োজন। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে যে যখন কোনো বস্তু ইলেকট্রন যখন কোনো বস্তু যে শক্তি যখন শোষণ করবে সে নিরবচ্ছিন্নভাবে সেই শক্তিটা কিন্তু শোষণ করবে না, সে কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির পরিমাণ হিসেবে সে কিন্তু শক্তিটাকে শোষণ করবে, মানে একটা ছোট অ্যামাউন্ট অফ এনার্জি হিসেবে সে কিন্তু বস্তুটা শক্তি শোষণ করবে, বা যখন সে শক্তি বর্জন করবে তখনও কিন্তু একটা ক্ষুদ্রতম
শক্তি হিসেবে সে বর্জন করবে। অর্থাৎ যখন শোষণও হচ্ছে তখনও ক্ষুদ্রতম শক্তি হিসেবে, যখন বর্জন করছে তখনও কিন্তু ক্ষুদ্রতম শক্তি হিসেবেই সে বর্জন করবে। এই যে ক্ষুদ্রতম শক্তি, সেইটা যদি আলোক শক্তি হয় তখন এই ক্ষুদ্রতম শক্তিকে আমরা বলে থাকি ফোটন। আর যদি আলোক শক্তি ব্যতীত অন্য কোনো শক্তি হয় তখন সেটাকে আমরা বলি কোয়ান্টাম। অর্থাৎ একটি ক্ষুদ্রতম শক্তিকে আমরা কোয়ান্টাম বলে থাকি। ঠিক আছে, ব্যাপারটা এইভাবে আমরা ভাবতে পারি যে ধরো যে একটা মই আছে, সেই মইয়ে বেয়ে আমাদের উঠতে হবে কোনো একটা অংশে, কোনো একটা উঁচু স্থানে আমরা উঠছি। ঠিক আছে, যখন মই বেয়ে উঠছি তখন আমরা কি কোনোভাবে এইটা করি যে এই যে ধাপটা আছে, এই ধাপ থেকে যখন পরবর্তী ধাপে উঠবো আমরা কিন্তু পাটা পরবর্তী ধাপেই দিই, একবারে এই নিচ থেকে তো আর একদম উপর তলায় পাটা দিতে পারি না। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রেও প্রযোজ্য। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী এইটা বলছে যে একটা ইলেকট্রন যখন সে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন একেবারেই এত বেশি শক্তি শোষণ করে নেবে না যে সে এখানে চলে যায়। সে প্রথম ধাপে এখানে যাবে শক্তি শোষণ করে, দ্বিতীয় ধাপে আবার শক্তি শোষণ করে এখানে যাবে, এরকম ভাবে কিন্তু সে শক্তি শোষণ করবে। অর্থাৎ একটা ক্ষুদ্রতম গ্যাপ বা একটা ক্ষুদ্রতম অঞ্চল সে কভার করবে অল্প পরিমাণ শক্তি শোষণ করে। এই যে অল্প পরিমাণ শক্তি সে শোষণ করে এক ধাপ থেকে আরেকটা ধাপ, অর্থাৎ একটা নির্দিষ্ট ধাপ সে অতিক্রম করছে, সেই যে এক একটা ক্ষুদ্রতম শক্তি, সেই শক্তিকে প্যাকেট অফ এনার্জি বা প্যাকেট অফ শক্তি আমরা বলি। সেই প্যাকেট অফ শক্তিটাই যদি আলোক শক্তি হয় সেটাকে আমরা বলি ফোটন, আর যদি সেটা অন্য কোনো শক্তি হয় তখন সেটাকে বলি কোয়ান্টাম। ঠিক আছে, তো আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে প্রথম স্বীকার্য সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু দ্বারা গৃহীত যে শক্তির পরিমাণ ছোট ছোট শক্তি দ্বারা হয়ে থাকে, বা বলতে পারি যে একটি বস্তু যখন শক্তি শোষণ করবে সে ক্ষুদ্রতম প্যাকেট অফ শক্তি বা প্যাকেট অফ এনার্জি হিসেবে সে শোষণ করবে, বা যখন সেই বস্তুটা শক্তি বর্জন করবে তখনও সে প্যাকেট অফ এনার্জি হিসেবে কিন্তু শক্তি বর্জন করবে। আচ্ছা, আমি এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের স্বীকার্যগুলো আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যদি স্বীকার্যগুলো আমরা প্রধানত দেখি সেটা হচ্ছে যে কোনো বস্তু দ্বারা যে শক্তি শোষণ বা বর্জন সেটা নিরবিচ্ছিন্নভাবে না হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট শক্তি হিসেবে হবে, যেটাকে আমরা কোয়ান্টাম বলি যদি অন্য কোনো শক্তি হয়, আর আলোক শক্তি হলে সেটাকে আমরা বলি ফোটন। ঠিক আছে, 2 নম্বর বলছে যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত শক্তি ওই তরঙ্গের, অর্থাৎ যেটা শোষণ করছে সেই শক্তির যে তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। অর্থাৎ E প্রপোর্শনাল টু নিউ, নিউটা হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ c বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে সমানুপাতিক থেকে যখন সমান আনবো তাহলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে h, যেটাকে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক নামে জানি। এর যে ধ্রুবকের মানটা সেটা হচ্ছে 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। 3 নম্বর বলছে যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত শক্তি সেটা h নিউ এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। অর্থাৎ এই যে শক্তিটা যেটা কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত হচ্ছে সেটা কিন্তু h নিউ এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। অর্থাৎ 1h নিউ হবে, 2h নিউ হতে পারে, 3h নিউ হতে পারে, কিন্তু কোনোভাবে 0.5h নিউ, 1.5h নিউ বা 2.5h নিউ এরকম ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে না। তো এই হচ্ছে আমার প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের স্বীকার্য। তো স্টুডেন্টস, যদি আমরা বোরের তত্ত্ব দেখি তো বোরের তত্ত্বের যে স্বীকার্যগুলো আমরা দেখব তার মধ্যে প্রথম স্বীকার্য যেটা আসছে যে কোনো ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। অর্থাৎ প্রথমটা যেটা বলছে যে কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ করাকালীন অবস্থায় ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ তার যে মান সেটা h/2π এর সরল গুণিতক হয়। অর্থাৎ কৌণিক ভরবেগ বলতে কি বলছে না, রৈখিক ভরবেগ mv হয়, তার সঙ্গে যদি আমি
কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ গুণ করি তাহলে কৌণিক ভরবেগ পাই। তাহলে কৌণিক ভরবেগ প্রপোর্শনাল টু h/2 পাই, যেখানে যদি সমানুপাতিক থেকে সমান আনি তাহলে একটা ধ্রুবক চলে আসে, সেই ধ্রুবকটা হচ্ছে আমার n। তো mvr সমান nh/2 পাই, তার সরল গুণিতক, অর্থাৎ এই n এর মানটা সরল সংখ্যা হবে 1 2 3 4, মানে পজিটিভ ইন্টিজার হবে। ঠিক আছে। তো 2 নম্বর বলছে যে এই কক্ষপথগুলিতে প্রদক্ষিণ করাকালীন অবস্থায় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণ করে না বা বর্জন করে না, তাই এই সকল কক্ষপথকে আমরা স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলি। তৃতীয় যে বোর তত্ত্বের স্বীকার্যটা আমরা পাচ্ছি যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে, অর্থাৎ এক কক্ষপথ থেকে অপর কক্ষপথে যখন স্থানান্তরিত হবে, তখন তার দ্বারা গৃহীত বা বর্জিত শক্তির মান প্ল্যাঙ্কের যে সূত্র, অর্থাৎ E2 - E1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল যেটা হচ্ছে, সেটা সমান h নিউ এর সঙ্গে সমান হবে, যেখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ c/λ আমরা লিখতে পারি, ল্যামডা হচ্ছে আমার সেই শক্তির তরঙ্গদৈর্ঘ্য। তো এই হচ্ছে আমার রাদারফোর্ডস মডেল আমরা দেখলাম, দ্বিতীয়ত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা দেখলাম, তৃতীয়ত বোরের তত্ত্ব আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা বোরের তত্ত্বের মাধ্যমে কিভাবে ব্যাসার্ধ, কিভাবে ইলেকট্রনের বেগ, কিভাবে ইলেকট্রনের শক্তির মান আমরা নির্ণয় করি সেটা আমরা দেখব, এবং তার সঙ্গে সঙ্গে ডি ব্রগলির যে তত্ত্ব, অর্থাৎ ইলেকট্রনের দ্বৈত সত্তা, এবং তার সঙ্গে সঙ্গে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব সম্বন্ধে আমরা জানব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে সেটা জানাবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করবে।